মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজে নিয়মিত শ্রেণীভিত্তিক কার্যক্রম আমাদের পাঠশালায় তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সুস্থ আছো। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায় সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যা নিয়ে আলোচনা করব সি ভাষার ইতিহাস, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে পারবো। সি ভাষার মৌলিক গঠন সম্পর্কে জানতে পারবো। সি ভাষার ডেটা টাইপ সম্পর্কে জানতে পারবো এবং সি ভাষার ভ্যারিয়েবল ও চলক সম্পর্কে আমরা জানতে পারবো। সি ভাষার ইতিহাস। সি একটি স্ট্রাকচার্ড প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো বর্তমানে এটি কি দেখো মিড লেভেল ভাষা হিসেবে জনপ্রিয়। সি নামটি এসেছে মার্টিন রিচার্ডস উদ্ভাবিত বিসিপিএল। সি নামটি এসেছে মার্টিন রিচার্ডস এর উদ্ভাবিত বিসিপিএল, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিসিপিএল মিন্স বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা থেকে, যা প্রাথমিকভাবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহার হতো। তো বিসিপিএল কোথায় ব্যবহৃত হতো? কি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহৃত হতো। বিসিপিএলকে সংক্ষেপে আমরা বি নামে পরিচিত ছিল। পরবর্তীতে বি এর উন্নয়নের ফলে সি এর বিকাশ ঘটে। তো বি ল্যাঙ্গুয়েজের পর আলটিমেটলি সি ল্যাঙ্গুয়েজ এর বিকাশ ঘটে। এখন দেখো 1970 সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ড্যানিস রিচি, তো সি ভাষার জনককে ড্যানিস রিচি। আমরা আবার একটু খেয়াল করি, কত সালে? 1970 সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ড্যানিস রিচি কম্পিউটারের জন্য ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে সি প্রোগ্রাম ভাষা উদ্ভাবন করেন। তো সি ভাষার উদ্ভাবককে আমরা এখন বলতে পারবো কে? ড্যানিস রিচি। কত সালে? 1970 সালে বেল ল্যাবরেটরিতে কি করে? সি ভাষার কি উদ্ভাবন করেন। আচ্ছা, তো দেখি ড্যানিস রিচি, দেখো তার ছবিটা দেখা যাচ্ছে এখানে। এই যে বেল ল্যাবরেটরি। এখন আসো সি ভাষার বৈশিষ্ট্য। পরীক্ষায় আসে সি ভাষার বৈশিষ্ট্যগুলো লিখো। তো সি প্রোগ্রামিং ভাষার একটা কি থাকবে? সবসময় মনে রাখবা, সি প্রোগ্রামিং ভাষায় একটি কি থাকবে? মেইন ফাংশন থাকবে। তো ফাংশন কিভাবে বুঝবা? দেখো এই একটা কিওয়ার্ড, কিওয়ার্ডের পরে কি একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে। তো এই অংশটা দেখলেই বোঝা যাবে এটা একটা ফাংশন। সি ভাষা যে কোনো প্রিন্ট ট্যাব, স্ক্যানার, বিভিন্ন ফাংশনের শেষে কি কিওয়ার্ডের পর কি থাকবে? এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থাকবে। ঠিক আছে? তো এটা দেখে আমরা বুঝে নেব কি একটা ফাংশন। আচ্ছা, এই ফাংশনের কি থাকবে? একটা মেইন ফাংশন থাকবে। তো সি প্রোগ্রামিং ভাষায় কি থাকবে? একটা মেইন ফাংশন থাকবে। আচ্ছা, প্রতিটি প্রোগ্রামের কাজ একই ফাংশন থেকে শুরু হয়। প্রতিটি প্রোগ্রামের কাজ এই ফাংশন থেকে শুরু হয়। মানে আমরা যত কাজ করব এই সি প্রোগ্রামিংয়ে, কোথা থেকে শুরু হবে? মেইন ফাংশন থেকে কল করা শুরু হবে। এবং প্রতিটা লাইন বাই লাইন, স্টেপ বাই স্টেপ, প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে কল করতে থাকবে। প্রথম লাইন কাজ করবে, তারপর সেকেন্ড লাইন কাজ করবে, তারপর থার্ড লাইন, এরকম ফোর্থ লাইন, এরকম লাইন বাই লাইন কাজ করবে মেইন ফাংশন থেকে। ঠিক আছে? আচ্ছা, প্রতিটি স্টেটমেন্টের শেষে, প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে কি হবে? সেমিকলন থাকবে।
প্রতিটা স্টেটমেন্টের শেষে কি থাকবে? সি ভাষা সেমিকলন থাকবে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে কিওয়ার্ড বা লজিক্যাল কিছু ইয়ের ক্ষেত্রে কি সেমিকলন থাকবে না, একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সব ক্ষেত্রে যে সেমিকলন থাকবে তাও না। আচ্ছা, পর্যাপ্ত সংখ্যক লাইব্রেরি ফাংশন আছে, ঠিক আছে। পর্যাপ্ত সংখ্যক কি আছে? সি ভাষায় লাইব্রেরি ফাংশন আছে, যেমন প্রিন্টএফ একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন, স্ক্যানএফ, তারপরে গেটস, পুটস, বিভিন্ন ধরনের ফাংশন আমাদের ব্যবহার সুবিধার্থে আমরা কি করব? লাইব্রেরি ফাংশন ব্যবহার করব। আচ্ছা, প্রোগ্রামের যে কোনো স্থানে যতগুলো ইচ্ছা কমেন্ট দেওয়া যায়। মূলত কমেন্ট এখানে সি ভাষায় দুই ধরনের দেওয়া যায়, একটা সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হলো মাল্টিপল লাইন কমেন্ট, ঠিক আছে। সিঙ্গেল লাইন কমেন্টের ক্ষেত্রে দুইটা স্ল্যাশ দিতে হবে, আর মাল্টিপল কমেন্টের ক্ষেত্রে স্ল্যাশ স্টার চিহ্ন দিয়ে তারপরে আবার শেষে স্ল্যাশ স্টার চিহ্ন স্ল্যাশ দিয়ে আমার কাজটা করতে হবে বা কমেন্টটা দিতে হবে। আচ্ছা, সি ভাষায় কমা ও কিওয়ার্ডগুলো সাধারণত ইংরেজি ছোট হাতের অক্ষরে লেখা হয়। সি ভাষা একটা কেস সেন্সিটিভ ভাষা। এই ভাষায় আমাদের কি করতে হবে? সবই ছোট হাতের লিখতে হবে, এবং ছোট আর বড় দুটো আলাদা মিনিং এখানে অর্থ বহন করে। তো সি ভাষা এজন্য একটা কেস সেন্সিটিভ ভাষা। পরীক্ষায় আসে অনেক সময় যে সি ভাষাকে কেন কেস সেন্সিটিভ ভাষা বলা হয়। বলবা যে সি ভাষায় ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর দুটো আলাদা অর্থ বহন করে, এই জন্য একে কি বলা হয়? কেস সেন্সিটিভ ভাষা বলা হয়। আচ্ছা, এখন দেখি সি ভাষার সুবিধাগুলো কি কি। এই ভাষার স্টেটমেন্টগুলো ইংরেজি ভাষার মতো হওয়ায় লেখা সহজ। আমরা একটু প্রথম ক্লাসের দিকে একটু ফিরে যাই। মেশিন ভাষায় কী ছিল? 0 আর 1 দিয়ে লিখিত প্রোগ্রাম ছিল। তো 01 01 01 01 প্রোগ্রামে লিখিত থাকলে কি হয়? আমরা বুঝতে অসুবিধা হইতো। তার পরবর্তীতে আসলো কি? অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা কি ছিল? কিছু নিয়মনিক কোড ছিল, ঠিক আছে। ওই ক্ষেত্রেও ভাষাটা একটু সংক্ষিপ্ত রূপ ছিল, সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হইতো। কিন্তু এখন সি ভাষা কি হলো? ওই অ্যাসেম্বলি ভাষাকে আরও উন্নত সংস্করণের পর কী হলো? আমাদের সি ভাষা আসলো। সি ভাষা কী হলো? এই ইংরেজি ভাষার মতো কি হয়, এটা কি লেখা সহজ। এখন আগের থেকে আরও বেশি ইজি হয়ে গেল সি ভাষাটা। আচ্ছা, প্রোগ্রাম রচনা করা সহজ, কারণ যেহেতু এটা ইংরেজি ভাষায় লেখা আছে তো আমরা সবাই বুঝতে পারবো, ঠিক আছে। প্রোগ্রামের মধ্যে যে কোনো জায়গায় কমেন্ট দেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, অল্প মেমোরির প্রয়োজন হয়। অল্প, এর আগে দেখো কি জানি মেশিন ভাষায় কি মেমোরি অনেক প্রয়োজন ছিল, কিন্তু এখানে অল্প লেখা, অল্প একটা স্টেটমেন্টের মাধ্যমে অনেক কাজ, বড় বড় কাজ করা যাবে। তারপরে প্রোগ্রামিং ডিবাগ করা সহজ। ডিবাগ মানে কি? প্রোগ্রামে ভুল ত্রুটি বের করে খুঁজে বের করা এবং এটাকে সংশোধন করা। তো ডিবাগিং করা সহজ। ব্যবহারকারী তৈরি ফাংশন ব্যবহারের সুবিধা রয়েছে। ব্যবহারকারীর ফাংশন ব্যবহারের সুবিধা রয়েছে মানে এইখানে মনে করো কিছু ইউজার ডিফাইন্ড ফাংশন বা আমি নিজের থেকে তৈরি করতে পারবো কিছু ফাংশন, সেটা আমার নিজের সুবিধার্থে এগুলোকে আমরা প্রোগ্রামে ব্যবহার করতে পারবো। আচ্ছা, দ্রুত প্রোগ্রাম নির্বাহ করা যায়। খুব দ্রুত প্রোগ্রামটা কী হবে? রান করা যাবে। যে কোনো লাইনের নম্বর দিতে হয় না। কোনো লাইনে কি দিতে হয় না? নম্বর দিতে হয় না। আচ্ছা, সি ভাষা একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে সি ভাষা একটা কি কেস সেন্সিটিভ ভাষা। এখন দেখো সি ভাষার অসুবিধাগুলো আমরা একটু খেয়াল করি। সি ভাষা একটা কেস সেন্সিটিভ ভাষা, ফলে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের মধ্যে কি হয়? পার্থক্য কি হয়? পরিলক্ষিত হয়। সি ভাষায় সঠিকভাবে চলক ঘোষণা করতে হয়। চলক ঘোষণা করতে হয়। এখন চলকগুলো যদি তুমি শুরুতে আমরা বড় হাতের এ বি সি ডি দিয়ে আমি যদি ডিফাইন করি,
আর ব্যবহার করার সময় যদি ছোট হাতের অক্ষরে ব্যবহার করি তাহলে কী হবে, দুটা ভিন্ন অর্থ বহন করবে। এর জন্য বলছে সি ভাষায় সঠিক চলক ঘোষণা করতে হবে। ঠিক আছে, আরও কতগুলো নিয়ম আছে সি ভাষায় চলক ঘোষণার, সেটা আমরা একটু পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, লাইব্রেরি ফাংশনের হেডার ফাইলগুলো ঠিকমতো ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, হেডার ফাইলগুলো কি প্রোগ্রামের শুরুতে আমরা এটা ব্যবহার করব। প্রোগ্রাম রান করার সময় চেকিং করা যায় না। আচ্ছা, সি প্রোগ্রামিং ভাষা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফিচারকে সমর্থন করে না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর থেকেও অনেক সুবিধা পাওয়া যায়। আচ্ছা, কতগুলো বৈশিষ্ট্যের কারণে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে অনেক সুবিধাজনক অবস্থানে আছে। আচ্ছা, পর্যাপ্ত আধুনিক ফাংশন নেই, ফলে আধুনিক প্রোগ্রামিং এনভায়রনমেন্টকে হ্যান্ডেলিং করা কি যায় না। তো এইগুলো হলো সি ভাষার অসুবিধা। এর জন্য এর পরবর্তীতে কি হয়, সি ভাষার এই অসুবিধার কারণে কি হয়, এর থেকে ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি হয় এখন ব্যবহার হচ্ছে। যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C++, সি এর পরেই কি হচ্ছে C++, জাভা, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে। এখন আসো সি প্রোগ্রামের মৌলিক গঠন সম্পর্কে আমরা একটু আলোচনা করব। শুরুতে থাকবে ডকুমেন্টেশন সেকশন। এই সেকশনে কি হবে, বিভিন্ন মন্তব্য লেখা থাকবে। পরবর্তী অংশ হলে লিঙ্ক সেকশন। হেডার ফাইল যুক্ত থাকবে, #include, studio.h, conio.h, বিভিন্ন mat.h, বিভিন্ন হেডার ফাইল কি হবে এই লিঙ্ক সেকশনে থাকবে। ডেফিনেশন সেকশন, এই সেকশনে কি হয়, কিছু গ্লোবাল ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করব। তো ধ্রুবকের মান ঘোষণা, মনে করো আমরা মেইন ফাংশনের ভিতরে যে কোনো একটা মান, সাপোজ ধ্রুবকের মান, যেমন πr², বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতেছি। এখন এই ক্ষেত্রে পাইটা কি কনস্ট্যান্ট, হ্যাঁ ধ্রুবক। এই ধ্রুবকের মানটা কি হবে, এই ডেফিনেশন সেকশনে কি করবে, ডিফাইন করতে হবে। লিখতে হবে #define কি π3.1416। ঠিক আছে। গ্লোবাল ডিক্লারেশন সেকশন, এইখানে কি হবে, গ্লোবাল ভ্যারিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করব। গ্লোবাল ভ্যারিয়েবল কি হবে মেইন ফাংশনের উপরে যেটা আমরা ব্যবহার করব ভ্যারিয়েবলটা, সেটা গ্লোবাল ভ্যারিয়েবল বলে। যেটা কি হবে মেইন ফাংশন বা অন্য কোনো সাব ফাংশন থেকেও এটা কি হবে কল করা যাবে। তাহলে গ্লোবাল ভ্যারিয়েবল আমরা যে কোনো জায়গা থেকে কি করতে পারবো, কল করতে পারবো। এখন আসো মেইন সেকশন। মেইন সেকশনের মধ্যে কি হয়েছে আমি আগেই বলছি যে মেইন ফাংশনের ভিতরে কি লাইন বাই লাইন প্রোগ্রামগুলো কি হয়, এক্সিকিউট হয়। লাইন বাই লাইন প্রোগ্রামগুলো এক্সিকিউট হয়। তো ডিক্লারেশন পার্ট, এক্সিকিউশন পার্ট, বিভিন্ন অংশ থাকবে। তো মেইন ফাংশন এই অংশটুক, এই মূল কাজ থাকবে। তারপরে আসো মেইন ফাংশনের বাইরে যদি আমরা অন্য কোনো ফাংশন, এখানে আমরা বিল্ট ইন ফাংশন, অন্য কোনো ফাংশন যেটা আমরা তৈরি করব নিজেরাই, হ্যাঁ ইউজার ডিফাইন্ড ফাংশন, সেটা আমরা এখানে লিখব। ঠিক আছে। সাব প্রোগ্রাম সেকশন, বিভিন্ন ফাংশন, এই যে ব্যবহারকারী নিজস্ব ফাংশন এখানে ব্যবহার করবে। এখন আমরা প্রত্যেকটা অংশ কি করব দেখি। ফার্স্টে কি ছিল বলছিলাম, ডকুমেন্টেশন সেকশন। এটি সি প্রোগ্রামের একটি ঐচ্ছিক অংশ। ঠিক আছে, এটা থাকতেও পারে না থাকতে পারে, দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই। প্রোগ্রাম রান করবে, এক্সিকিউট করবে, সমস্যা নেই। এই অংশে প্রোগ্রামের প্রয়োজনীয় কমেন্ট বা মন্তব্য থাকে। তো প্রোগ্রাম নির্বাহে এই অংশে কোনো ভূমিকা নেই। সি ভাষায় এই লাইনের এক লাইনের কমেন্টের জন্য কী হবে, ডাবল স্ল্যাশ ব্যবহার করা হয়। সবাই একটু খেয়াল করো, সিঙ্গেল লাইন কমেন্ট যেটাকে আমরা বলি, হ্যাঁ সিঙ্গেল লাইন কমেন্টের ক্ষেত্রে কী হবে, স্ল্যাশ কী হবে, ডাবল স্ল্যাশ হবে। দিস ইজ দ্য ফার্স্ট সি কোড। ঠিক আছে। তবে একাধিক লাইনের কমেন্টের জন্য কী হবে, শুরুতে এই যে স্ল্যাশ স্টার, তারপরে স্টার স্ল্যাশ ব্যবহার করতে হবে। দেখো সবাই একটু খেয়াল করো, এখানে কি কয়টা লাইন, একটা দুইটা বা তিনটা চারটা, যে কোনো মাল্টিপল লাইন কমেন্টের জন্য আমরা কি করব, কি হবে, এই চিহ্নটা ব্যবহার করব, স্ল্যাশ স্টার
সবাই মনে থাকবে স্ল্যাশ স্টার, এটা মাল্টিপল কমেন্ট বলতে পারি। তাহলে কমেন্ট ডকুমেন্ট সেকশনে কি থাকবে? কমেন্ট থাকবে। একটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট থাকবে, আর একটা হলো মাল্টিপল লাইন কমেন্ট থাকবে। এখন আসো লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন এটি সি প্রোগ্রামের একটি আবশ্যকীয় অংশ। এটা না দিলে প্রোগ্রাম রান হবে না এবং কোনো কিছু এক্সিকিউট হবে না। এই অংশে প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ফাংশনের জন্য প্রয়োজনীয় কী হয়? হেডার ফাইল যুক্ত করা হয়। যেমন হেডার ফাইল সংযোগের নিয়মগুলো হলো দেখো, হ্যাশ ইনক্লুড এটাকে বলে প্রি প্রসেসর ডিরেক্টিভ, ঠিক আছে? হ্যাশ ইনক্লুড এটাকে বলে প্রি প্রসেসর ডিরেক্টিভ। তারপরে গ্রেটার দেন লেস দেন দিয়ে এর মাঝখানে কী থাকবে? হেডার ফাইল থাকবে। যেমন stadio.h মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। যত ধরনের মেইন ফাংশন ভিতরে যত ধরনের ইনপুট আর আউটপুট ফাংশন আমরা ব্যবহার করবো, লাইব্রেরি ফাংশন, তার জন্য আমরা কি দিতে হবে? এই হেডার ফাইলটা দিতে হবে, হ্যাশ ইনক্লুড stadio.h। তারপরের অংশ দেখো, ফার্স্টে দেখলাম ডকুমেন্ট সেকশন, তারপরে লিখলাম লিঙ্ক সেকশন। এখন আসো ডেফিনেশন সেকশন। ডেফিনেশন সেকশনটা কি দেখো, এটি সি প্রোগ্রামের একটা ঐচ্ছিক অংশ। প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় যাবতীয় সিম্বলিক কনস্ট্যান্টকে আমরা হ্যাশ ডিফাইন বা কনস্ট্যান্ট কিওয়ার্ডের মাধ্যমে এই অংশে লেখা হয়। সবাই আবার একটু খেয়াল করি, এটি একটি প্রোগ্রামের কি হয়? ঐচ্ছিক অংশ। এটা থাকতেও পারে, না থাকতে পারে। আমরা যদি প্রোগ্রামের ভিতরে মেইন ফাংশনের ভিতরে যদি আমরা কোনো কনস্ট্যান্ট ব্যবহার করি তাহলে এটা দিতে হবে, আর যদি কনস্ট্যান্ট ব্যবহার না করি তাহলে এটা দিতে হবে না। এই জন্য এটাকে ঐচ্ছিক বলা হয়েছে। আচ্ছা, তো আমি মেইন ফাংশনে যেমন আমি ধ্রুবককে কনস্ট্যান্টকে আমি ডিফাইন করব, তখন কি হবে? এটা এই ডেফিনেশন সেকশনে ডিফাইন হ্যাশ ডিফাইন পাই 3.1416 এটা দিতে হবে, আদারওয়াইজ দিতে হবে না। বা আমি এভাবেও লিখতে পারি C1ST কনস্ট্যান্ট, একটা কিওয়ার্ড, এটাও কিওয়ার্ড। এই কিওয়ার্ডের মাধ্যমে পাই PI ইকুয়াল 3.146 এভাবেও ডিফাইন করতে পারি। আমরা এই দুইভাবেই কি করতে পারি? ডিফাইন করতে পারি কি? ডেফিনেশন সেকশনে, ঠিক আছে? কোনো কনস্ট্যান্ট যদি আমার ডেফিনেশন কনস্ট্যান্ট ব্যবহার করা লাগে তখন ডেফিনেশন সেকশনে এটা আমরা ডিফাইন করে নিব। এখন আসো গ্লোবাল ডিক্লারেশন সেকশন। এটাও একটা ঐচ্ছিক বিষয়, গ্লোবাল ডিক্লারেশন সেকশন। যদি আমার এই কোনো গ্লোবাল ভ্যারিয়েবল থাকে, হ্যাঁ, মেইন ফাংশনের পূর্বে বা পরে উপরে, তাহলে মানে ডকুমেন্ট সেকশনের পরে, লিঙ্ক সেকশনের পরে, তখন কি হবে? এটা ব্যবহার করব। যেমন একটা গ্লোবাল ভ্যারিয়েবল যেটা আমরা বিভিন্ন ফাংশন থেকে বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করতে পারি। যে এটি একটি প্রোগ্রামের ঐচ্ছিক অংশ, একাধিক ফাংশনে বা প্রোগ্রামে সর্বত্র ব্যবহৃত হবে এমন চলক বা ভ্যারিয়েবলকে আমরা এই অংশে ঘোষণা করা হয়, ঠিক আছে? মানে একাধিক ফাংশন বা প্রোগ্রামে যেখানে সর্বত্র এই ভ্যারিয়েবলটা ব্যবহার করতে হবে, মানে ভ্যারিয়েবলটা আমি কী করবো? ব্যবহার করবো। এই ক্ষেত্রে এটাকে ডিক্লারেশন করতে হবে। এখন আসো মেইন সেকশন। মেইন ফাংশন সেকশনে এটি সি প্রোগ্রামের একটা কি? আবশ্যকীয় অংশ। কি বলছি? আবশ্যকীয় অংশ। দ্যাট মিনস এটা দিতেই হবে, ঠিক আছে? এটা ছাড়া কি হবে না? প্রোগ্রাম রান হবে না বা এক্সিকিউট হবে না। আচ্ছা, প্রত্যেক সি প্রোগ্রামে একটি কি মেইন ফাংশন থাকবে, ঠিক আছে? আমি এর শুরুতেই বলেছি যে প্রত্যেকটা সি প্রোগ্রাম মেইন ফাংশন থাকবে এবং এর দুটো অংশ আছে। দেখো, ডিক্লারেটিভ পার্ট, একটা এক্সিকিউটেবল পার্ট। আচ্ছা, শুরুর দিকে আমরা ওটাকে ডিক্লারেটিভ পার্ট বা ডিক্লারেশন পার্ট বলতে পারি, ঠিক আছে? আর পরবর্তী অংশটাকে বলবো এক্সিকিউটেবল পার্ট, বিভিন্ন ফাংশন, লাইব্রেরি ফাংশন ব্যবহার করব। আচ্ছা, তো ডিক্লারেটিভ পার্টে ফাংশনের মধ্যে ব্যবহৃত সকল ভ্যারিয়েবলকে ঘোষণা করতে হয়, হ্যাঁ, বিভিন্ন কিওয়ার্ড, বিভিন্ন ভ্যারিয়েবল, ফ্লোট, ইন্টিজার, বিভিন্ন ডাটা টাইপ আমরা ব্যবহার করব। আচ্ছা, আর নির্বাহ অংশে কমপক্ষে একটি স্টেটমেন্ট থাকবে এবং থাকতে হয় যে ফাংশনের সম্পূর্ণ অংশ বা দ্বিতীয় বন্ধনী দ্বারা কি থাকবে? আবদ্ধ থাকবে। আচ্ছা, তাহলে মেইন ফাংশনের কয়টা অংশ? দুটো অংশ।
একটা ডিক্লারেটিভ পার্ট আর একটা হলো এক্সিকিউটেবল পার্ট। এখন আছে সাব প্রোগ্রাম সেকশন। এটাও একটা ঐচ্ছিক অংশ। অনেক সময় অনেক প্রোগ্রামে শুধু মেইন ফাংশনের মধ্যেই প্রোগ্রাম লিখে শেষ হয়ে যায়। আবার যদি আমি চাই না আমার প্রোগ্রামটা বিভিন্ন বাইরের আমার ইচ্ছা মতো বা আমি ইচ্ছা মতো কয়েকটা ফাংশন তৈরি করব, সেই ফাংশনটাকে আমরা মেইন ফাংশন থেকে কি করব, কল করব। সেই ক্ষেত্রে এই সাব প্রোগ্রাম সেকশনটা আমরা ব্যবহার করব। এটাও কি একটা ঐচ্ছিক অংশ যা ব্যবহারকারী কর্তৃক তৈরি যে সকল ফাংশন প্রোগ্রামে থাকে তা ওই অংশে লেখা হয়। এই সকল ফাংশন কি হবে, মেইন ফাংশনে ব্যবহার করা হয়। এখন আসো একটা সি প্রোগ্রামের উদাহরণ দেখি। সবাই একটু খেয়াল করি, সি প্রোগ্রামের একটা উদাহরণ যে প্রোগ্রামটা লেখো, দেখো ক্যালকুলেট দ্য সাম অফ টু ইন্টিজার নাম্বার, তো হ্যাশ ইনক্লুড studio.h, তাহলে এটা কি হবে, লিঙ্ক সেকশন। আমরা শুরুতে কি দেখছিলাম, আর এই যে কমেন্টের অংশটা কি বলতে পারবো আমরা ফার্স্টে, হ্যাঁ, ডকুমেন্টেশন সেকশন। তাহলে এটা কি একটা ডকুমেন্টেশন সেকশনটা কি হবে, প্রথমটা এটা, এই যে যেখানে কি থাকবে, কমেন্ট থাকবে বা লিঙ্ক থাকবে, সিঙ্গেল লাইন কমেন্ট বা মাল্টিপল লাইন কমেন্ট। আচ্ছা, পরবর্তী অংশ কি, লিঙ্ক সেকশন, এটা ঠিক আছে, যেটা হেডার ফাইলকে যুক্ত করলো। পরবর্তী এই সেকশনটা কি বলবো আমরা, বলো তো, এটা কি একটা কনস্ট্যান্টকে আমরা ডিক্লারেশন করলাম, ঠিক আছে, ডেফিনিশন সেকশন। তারপরে এইখানে আরেকটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লারেশন সেকশন। এই যে ইন্টিজার বি, এটা একটা কি গ্লোবাল ভ্যারিয়েবলকে কি করলো, নির্দেশ করলো, ঠিক আছে। এখন আসো মেইন ফাংশনে যাই। মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু। মনে রাখবা যে মেইন ফাংশনের ভিতরে কি স্টার্টিং হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ হবে, ঠিক আছে। এর মাঝখানে কি হবে, আমাদের প্রোগ্রামটা লিখতে হবে। আমি শুরুতে বলেছিলাম যদি একাধিক ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করি, শুরুতে দেখো ইন্টিজার আইএনটি একটা কিওয়ার্ড কি ইন্টিজার ডাটা টাইপ, ঠিক আছে, এ সাম, শেষে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে কী হয়েছে, সেমিকোলন আছে। এখন প্রিন্টএফ একটা কী ধরনের ফাংশন, আউটপুট ফাংশন বা আউটপুট স্টেটমেন্ট বলতে পারি আমরা, ঠিক আছে। তো এন্টার দ্য নাম্বার লেখা হলো, এন্টার দ্য নাম্বার সেমিকোলন, জানি এই স্টেটমেন্টটা সেমিকোলন দ্বারা কি বোঝাচ্ছে, স্টেটমেন্টটা শেষ। এখন স্ক্যানের ফাংশন দিয়ে কি হবে, ভ্যারিয়েবল কি হয়, ইনপুট নেওয়া হয়, বা এই স্ক্যানের ফাংশনকে বলবো ইনপুট ফাংশন বা ইনপুট স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে পার্সেন্ট অফ ডি মানে এখানে এই যে @, এর অ্যাড্রেসে ইন্টিজার ডাটা টাইপ একটা ভ্যারিয়েবল কি হবে, ইনপুট যাবে, বি এর অ্যাড্রেসে কি হবে, কি একটা ইন্টিজার ডাটা টাইপ কি ডিক্লেয়ার হবে। আচ্ছা, সাম এ প্লাস বি, তো দুটা ভ্যারিয়েবল ইনপুট নেওয়া হলো, এটা কি হবে, এখানে যোগ হবে। আর যোগফলটা কোথায় থাকবে, এখানে সাম ইজ, এখানে যোগফলটা এখানে কি হবে, শো করবে। এখন সি ভাষার ডাটা টাইপ, সাধারণত ডেটার ধরনকে আমরা কি বলবো, ডাটা টাইপ। সাধারণত ডেটার ধরনকে আমরা কি বলবো, ডাটা টাইপ। এখন ডাটা টাইপ কয় ধরনের, এই যে কিছুক্ষণ আগে আমরা যে প্রোগ্রামটা দেখলাম, তো এই প্রোগ্রামটা বোঝার জন্য আমাদেরকে অনেক কিছু শিখতে হবে। যেমন শুরুতে কি ছিল, হ্যাঁ, ডেটা টাইপ ছিল আইএনটি। তো আইএনটি অনেক ক্ষেত্রে প্রোগ্রামে আইএনটি থাকবে, কখনো ফ্লোট থাকবে, কখনো ক্যারেক্টার থাকবে, বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল থাকবে। তো ভ্যারিয়েবলগুলোকে আমাদেরকে কি হবে, বুঝতে হবে। বোঝার জন্য আমাদের কি হবে, ডাটা টাইপ শিখতে হবে, এবং ডাটা টাইপের শ্রেণীবিভাগগুলো আমাদেরকে কি বুঝতে হবে। তো দেখো, তো শুরুর ক্ষেত্রে আমরা সাধারণত ডেটার ধরনকে কি বলবো আমরা, ডাটা টাইপ। এখন ডাটা টাইপ কয় ধরনের আছে সি প্রোগ্রামে, আমরা একটু খেয়াল করি। ফান্ডামেন্টাল ডাটা, ইউজার ডিফাইন্ড ডাটা, ডিরাইভড ডাটা, এমটি ডাটা, মূলত 4 ধরনের ডাটা আছে। তো সবচেয়ে বেশি ইউজ হয় কি, এই ফান্ডামেন্টাল ডাটাগুলো, মৌলিক, যেমন ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ক্যারেক্টার, ডাবল। ইন্টিজার ডাটা টাইপ কি হয়, ইন্টিজার দ্বারা বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা। যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা ডাটা টাইপ আমরা যদি ব্যবহার করি, তাহলে শুরুতে লিখবো আইএনটি
এ বি সি বিভিন্ন ভ্যারিয়েবল। তো ইন্টিজারের জন্য আমরা আইএনটি ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ কি আইএনটি ব্যবহার করব, আইএনটি প্রথম 3 অক্ষর, ঠিক আছে। হ্যাঁ, আর এটা তার কি বোঝাবে পূর্ণ সংখ্যা। এবং এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার আমরা একটু আগে ব্যবহার করছি কি d%। তো ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি হবে d%। একই রকম ফ্লোটিং পয়েন্ট বলতে বোঝাচ্ছে ভগ্নাংশযুক্ত সংখ্যা, যেমন 3.5 3.6 বিভিন্ন সংখ্যা ভগ্নাংশযুক্ত সংখ্যা কি ডিক্লারেশন ক্ষেত্রে আমরা ফ্লোট ব্যবহার করব, FLOAT ফ্লোট। এই অংশটুকু ফ্লোটিং না, ফ্লোট ডিক্লারেশন ক্ষেত্রে FLOAT ফ্লোট ব্যবহার করব, ঠিক আছে। এটি মেমোরিতে মূলত 4 বাইট জায়গা নেয়, ঠিক আছে। ইন্টিজার 2 বাইট জায়গা নেয়। আচ্ছা, ক্যারেক্টারের সংক্ষিপ্ত রূপ কি 4 CHAR, এটা ব্যবহার করব। এর ডাটা টাইপ কি হবে CHAR, আর এর ফরম্যাট স্পেসিফায়ার %C, ঠিক আছে। আর এটা 1 বাইট কি হবে মেমোরি স্পেস জায়গা নেবে, কত 1 বাইট মানে 8 বিট। ডাবলের ক্ষেত্রে আমরা ডাবলই ব্যবহার করব, DOUBLE ডাবল, ঠিক আছে। এর সংক্ষিপ্ত রূপ এটাই। আচ্ছা, আর এটার জায়গা নেবে কত 4 বাইট, ঠিক আছে। তারপর ইউজার ডিফাইন্ড ডাটা যেমন এনাম, স্ট্রাকচার, ইউনিয়ন, ডিরাইভ ডাটা, অ্যারে, পয়েন্টার, ফাংশন, এমটি ডাটা, ভয়েড, বিভিন্ন কিছু। তো আমরা বলতে পারি এই যে ফান্ডামেন্টাল ডাটাগুলোই আমরা আমাদের প্রোগ্রামে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে, ঠিক আছে। সবাই একটু খেয়াল করি। এখন আমরা মেইনলি ব্যবহার করব ফান্ডামেন্টাল ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল ডাটা টাইপ মূলত 4: ইন্টিজার ডাটা টাইপ, ফ্লোট ডাটা টাইপ, ডাবল ডাটা টাইপ, ক্যারেক্টার ডাটা টাইপ। ইন্টিজার ডাটা টাইপ কি দেখো পূর্ণ সংখ্যা, আমি একটু আগেই বলেছি পূর্ণ সংখ্যা -1 -2 0 1 ইত্যাদি জাতীয় যে কোনো ডিক্লেয়ার করার ক্ষেত্রে ইন্টিজার ডাটা টাইপ ব্যবহার করা হয়। এটা কি মেমোরিতে কত বাইট জায়গা নেবে 2 বাইট। তারপর ফ্লোট ডাটা টাইপ, ঠিক আছে, 2.12 -1.2 ইত্যাদি জাতীয় ডাটা ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা কি হবে ফ্লোট ডাটা টাইপ ব্যবহার করি। এটা কত জায়গা নেয় মেমোরিতে 4 বাইট। তারপরে ডাবল ডাটা টাইপ একই রকম কি হবে সাধারণত বৈজ্ঞানিক সংখ্যা বা অধিক প্রিসিশনযুক্ত দশমিক বিশিষ্ট সংখ্যা, যেমন 3.1416 বিভিন্ন অনেক বড় প্রিসিশন যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ডাবল ডাটা টাইপ ব্যবহার করব। তারপরে আসো ক্যারেক্টার ডাটা টাইপ, সাধারণত ক্যারেক্টার বা স্ট্রিং জাতীয় কোনো সংখ্যা যা ডিক্লেয়ার করার ক্ষেত্রে কি ক্যারেক্টার ডাটা টাইপ ব্যবহার করব। তো আজকে আমাদের এই ডাটা টাইপ পর্যন্তই কি হবে পড়া থাকবে তোমাদের জন্য। এখন তোমরা বাসায় পরবর্তীতে কি ভ্যারিয়েবল সম্পর্কে তোমরা বাসায় একটু পড়াশোনা করবে এবং ভ্যারিয়েবল ঘোষণার নিয়মগুলো তোমরা বাসায় দেখে নিবে। এখন তোমাদের জন্য কিছু বাড়ির কাজ আছে। তোমরা বাসায় ডেটা টাইপ কি, চলক বা ভ্যারিয়েবল কি, এটা সম্পর্কে তোমরা বাসায় আলোচনা করবে। আর অনুধাবনের ক্ষেত্রে ভ্যারিয়েবল নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়। এগুলা সি ভাষায় 1 নাম্বার সঠিক চলক কিনা ব্যাখ্যা করো। লোকাল ও গ্লোবাল ভ্যারিয়েবল সম্পর্কে কি ভাষায় কি করবা আলোচনা করবে। তো আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।